শুভেচ্ছা। শুরু হলো সব খবর। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-এর দাবিতে আন্দোলনরতদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে চাইলে তাদের পুলিশ বাধা দেয় এবং এখনও সেখানেই অবস্থান করছেন চাকরি প্রার্থীরা। ঘোষণা দিয়েছেন দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন। হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এই সংঘর্ষ চাকরি প্রার্থীদের সঙ্গে। প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি, চাকরিতে আবেদনের বয়সসীমা ৫ বছর বাড়িয়ে ৩৫ করা হোক। বেশ কদিন ধরেই এই দাবিতে রাজপথে তারা। আজ ঘোষণা নিয়েই ফিরবেন, এই ছিল সংকল্প। সংঘর্ষের পর বিক্ষুব্ধ আন্দোলনকারীরা সে রাস্তায় অবস্থান নেন। আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। হঠাৎ করে অতর্কিতভাবে পুলিশের গ্রেনেড হামলার লাঠিচার্জ, আমার এই যে কানে সাউন্ড গ্রেড লেগেছে, এখানে টিয়ারশেল লেগেছে, এই জায়গায় মানে আঘাত পেয়েছি। একটা কর্মকর্তা হিসেবে আমাদের প্রতি তো তাদের দায়বদ্ধতা আছে। তারা এখানে আসতে সমস্যা কোথায়? তারা এখানে এসে আমাদের সাথে কথা বলুক। এর আগে সকালে শাহবাগে শুরু হয় আন্দোলনকারীদের মহাসমাবেশ। তাদের দাবি, সেশন জট, করোনা সহ নানান কারণে বয়সসীমা পার হয়ে যাওয়ায় এখন তারা ভুক্তভোগী। ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সেখানে অনেক সেশন জটের কারণে আমাদের অনেক সময় পার হয়ে গেছে, যে জন্য আমরা ৩৫ দাবিটা আমরা যৌক্তিক মনে করছি। ৪ বছরের জায়গায় ৯ বছর লাগতেছে, সে কিন্তু আর কোনো একটা দিনও পাচ্ছে না যে সে চাকরিতে আবেদন করবে। তাদের বক্তব্য, বৈষম্যহীন যে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, বয়সসীমা ৩৫ না করলে বৈষম্য থেকেই যাবে। বিগত ১২ থেকে ১৫ বছর ধরে কোটা ছিল ৫৬%, প্রশ্নপত্র হয়েছে, নিয়োগ বাণিজ্য হয়েছে। আপনারা সব জানেন আমাদের সাথে প্রত্যেকটা সেক্টরে বৈষম্য করা হয়েছে। সমাবেশে সংহতি জানাতে আসেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের ইলিয়াস কাঞ্চন। বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে তৈরি হওয়া নতুন বাংলাদেশে এমন বৈষম্য থাকতে পারে না। আমি এই ছাত্রদের পক্ষে, এই ৩৫-এর পক্ষে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম আছেন। আমরা দেখে আসতে চাই সেখানকার কি অবস্থা। মনির, চাকরি প্রার্থীরা যেহেতু সেখানে এখনো অবস্থান করছেন, সেই দুপুর থেকে সংঘাত সংঘর্ষ দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, ওখানকার কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন। অবস্থা আগের মতোই। আজকে সারাদিন সে সকাল থেকে ভ্যাপসা গরমে, এবং এই গরমের মধ্যে আমরা দেখছি যে তাদের আন্দোলন, এবং এই যে আন্দোলন বা হচ্ছে এই যে চাকরি প্রত্যাশী যেটাই বলি না কেন, আন্দোলনকারী তারা এই যে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ চাই, সেই যে ব্যানার, দীর্ঘদিনের আন্দোলন। তো এই আন্দোলনে তারা আজকে বলছেন যে তাদের কাছে হয়তো আজকে শেষ সুযোগ, বা তারা আজকে সরকারকে শেষ সুযোগ দিতে চান। এই কারণেই তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আজকে তারা অবস্থান করছেন। এবং এই অবস্থানটা আপনি ঠিকই একটু আগে একটা রিপোর্টেও দেখছিলাম আমরা, যেরকম যে পুলিশে অ্যাকশন হয়েছে তাদের বিরুদ্ধে, তারপরেও তারা এখানে এসেছেন। একটা অগ্রগতি আছে আন্দোলনকারীদের কাছ থেকে বিভিন্ন সময় মাইকে বলা হচ্ছে, এবং আমরাও দেখছি যে এখানে ঘণ্টাখানেক আগে শ্রম এবং হচ্ছে ক্রীড়া উপদেষ্টা এবং তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক একজন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তিনি প্রবেশ করেছেন। আমরা বিভিন্ন সংস্থার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মকর্তাদের প্রবেশ করতে দেখেছি। আমরা জনপ্রশাসন সচিবকে এখান থেকে বের হতে দেখেছি। এবং একটু আগে, মিনিট ৩০ আগে, এই যে চাকরিতে প্রবেশের বয়সসীমার যে আন্দোলন, সেই আন্দোলনের ১২ জন সমন্বয়ক আছে। সেই ১২ সমন্বয়কের মধ্যে ৬ জন সমন্বয়ক তারা প্রধান উপদেষ্টা বাসভবনে প্রবেশ করেছেন। তো যেটা ধারণা করা হচ্ছে যে এই বিষয়ে কোনো একটা সিদ্ধান্ত হয়তো আজকে আসতে পারে। এবং এছাড়া তো সরকারের পক্ষ থেকে একটা অগ্রগতি আছেই, যে সরকার একটা কমিটি করে দিয়েছে, ১ সপ্তাহের মধ্যে সেই কমিটি তাদের সিদ্ধান্ত জানাবে যে ৩৫ করা যাবে কি যাবে না। তো এই নিয়ে একটা, এই যে যারা আন্দোলনকারী এবং প্রধান উপদেষ্টা, তার প্রধান উপদেষ্টার একজন উপদেষ্টা এবং শ্রম উপদেষ্টা, এছাড়া অন্যান্য কর্মকর্তারা ভেতরে আছেন এবং আন্দোলনরতদের কথাবার্তা তারা শুনছেন, দাবি দেওয়া তারা শুনছেন, এবং সরকারের পক্ষ থেকে কি করা যাবে কি করা যায় সে বিষয়ে নিশ্চয় আলাপ করা হচ্ছে। তো যেটা ধারণা করা হচ্ছে যে আরও কিছুটা সময় লাগতে পারে সেরকম কোনো সিদ্ধান্ত আসতে। আরেকটি ব্যাপার হচ্ছে যে এই যে
এই সিদ্ধান্ত না আসলে এখান থেকে তারা সরবেন না। কিছুক্ষণ আগেও তারা 1 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলেন যে আজকে সন্ধ্যার মধ্যে না জানালে বা এই চাকরিতে প্রবেশের বয়সসীমার 35 করার প্রজ্ঞাপন আজকে না হলে তারা এখান থেকে যাবেন না, আমরণ অনশনে যাবেন। কাপড় পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেই কর্মসূচিতে নামবেন। এবং আজকের এই যে সারাদিনের কর্মসূচি দিনভর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শুরু করে আবার বামের এই যে কাকরাইল মসজিদের যে মোড়, সেই মোড়ের পুরো রাস্তাঘাটে চলাচল বন্ধ। সরকারি বিভিন্ন কর্মকর্তা উপদেষ্টা তারাও যাতায়াত করতে পারছেন না এবং এর কারণে এই রাস্তাটি বন্ধ থাকার কারণে শাহবাগ মোড় সহ আশপাশের প্রধান সড়কে যানজট বেশ ভালোভাবেই যানজট লেগেছে, বেশ ভালোভাবেই ভোগান্তিও দেখা যাচ্ছে সাধারণ মানুষের। সেটি অবস্থা দেখছিলাম। ধন্যবাদ মনির। এবার সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রতিবেদন জমা দেওয়ার সময় 6 মাস দেওয়া হয়েছে। একই সাথে এই তদন্তভার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে র্যাবকে। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছেন। এ সময় আদালত বলেছেন, এত দীর্ঘ সময়ও এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া দুঃখজনক। সাগর রুনি হত্যার পর অদ্ভুত এক রিটে 2012 সালে তদন্তভার র্যাবের হাতে দেন তৎকালীন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বেঞ্চ। কোনো অভিজ্ঞতা না থাকলেও 1 যুগের বেশি সময়ে মামলাটি নিজেদের কাছে কুক্ষিগত করে রাখে সংস্থাটি। কখনো ডিএনএ রিপোর্ট, কখনো বা স্কেচ আঁকার কথা বলে করা হয় কালক্ষেপণ। এসব কারণে সাগর রুনি হত্যার বিচার নিয়ে অনেকটাই হতাশ হয়ে পড়েছিল পরিবার। 5 আগস্টের পট পরিবর্তনের পর ফের আশাবাদী হয় সব পক্ষ। সোমবার মামলাটির তদন্তের দায়িত্ব র্যাব থেকে সরাতে হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে হাইকোর্ট বলেন, দীর্ঘ 12 বছরেও তদন্ত শেষ না হওয়া বেদনাদায়ক, একই সাথে আশ্চর্যজনকও। বলেন, সবার মতো হাইকোর্টও এই হত্যার ন্যায় বিচার দেখতে চায়। পরে এই মামলার তদন্ত থেকে র্যাবকে বাদ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্ক ফোর্সের হাতে দেন বিচারপতি ফারাহ মাহবুবের বেঞ্চ। এমন আদেশে খুশি মামলার বাদী ও আইনজীবীরা। এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না। তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্ক ফোর্স কমিটি। আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। আমাদেরকে মনে হচ্ছে তদন্ত করার চেয়ে পরিবারকে হয়রানি করা। যেমন আমি যদি কোথাও কথা বলতাম, সাথে সাথে যে তখন যে র্যাবের ডিরেক্টর লিগ্যাল মিডিয়া ছিলেন, তিনি আমাকে সাথে সাথে ফোন দিয়ে সেটা মানা করত। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, মামলাটি তদন্তে র্যাবকে দায়িত্ব দিতে রিট করা হয়েছিল অসৎ উদ্দেশ্যে। সত্য উদ্ঘাটন না করার জন্যই সেই রিট হয়েছিল কিনা তাও খতিয়ে দেখবে টাস্ক ফোর্স। পুরো রিটটা যেটা রয়েছে সেটি আসলে সরকারকে কতখানি সাহায্য করার জন্য করা হয়েছিল আর কতখানি পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সে কারণে করা হয়েছিল, সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে। র্যাব কীভাবে তদন্ত করবে, তার তো থাকতে হবে সেই এক্সপিরিয়েন্স, তার তো থাকতে হবে সেই এক্সপার্টিজ। এই কথাটিও তাদেরকে দিয়ে বলানো যায়নি কখনো। সাগর রুনি হত্যার তদন্তে র্যাব এখন পর্যন্ত সময় নিয়েছে 111 বার। পরবর্তী তারিখ ছিল 15 অক্টোবর। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত। সকালে সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি। এ সময় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন সাংবাদিক শফিক রেহমান। পরে আদালত তার বিরুদ্ধে থাকা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন। এর ফলে আর জেলে যেতে হচ্ছে না সাপ্তাহিক জয় জয় দিনের প্রতিষ্ঠাতা সম্পাদক শফিক রেহমানকে। প্রজ্ঞাপন অনুযায়ী 1 বছর পর্যন্ত শফিক রেহমানের সাজা স্থগিত থাকবে। এর আগে 2015 সালের 3 আগস্ট পল্টন মডেল থানায় সংক্রান্ত মামলা দায়ের হয়। 2023 সালের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর মামলার রায় ঘোষণা করেন। এই রায়ে সাংবাদিক শফিক রেহমান এবং মাহমুদুর রহমান সহ 5 জনকে পৃথক 2 ধারায় 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মামলা। এটাকে করা হয়েছে আমার বাকরুদ্ধ করার জন্য, আপনারা সবার বাকরুদ্ধ করার জন্য, দর্শকদের বঞ্চিত করার জন্য, পাঠকদের বঞ্চিত করার জন্য। এটাই কারণ মামলা। সাইবার আইন দায়ের 1340টি মামলা প্রত্যাহারের পাশাপাশি
গ্রেফতারকৃতদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এই মামলাগুলো ফেসবুক স্ট্যাটাস সহ গণমাধ্যমে সংবাদ ও স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে দায়ের হয়েছিল। মন্ত্রণালয় জানায় 2006 সালে তথ্য প্রযুক্তি আইন, 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন, 2023-এর সাইবার নিরাপত্তা আইনে দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে 5818টি মামলা চলমান রয়েছে, যার মধ্যে স্পিচ অফেন্স সম্পর্কিত 1340টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আর এসবের মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে 279টি, ডিজিটাল নিরাপত্তা আইনে 786টি, সাইবার নিরাপত্তা আইনে 275টি মামলা চলমান রয়েছে। অক্টোবরে টেস্ট চ্যাম্পিয়নশিপের 2টি টেস্ট খেলতে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা। 21 অক্টোবর মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। 29 অক্টোবর সিরিজের দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং 16 অক্টোবর বাংলাদেশে পৌঁছাবে দক্ষিণ আফ্রিকার দল। অক্টোবরের মাঝামাঝি বাংলাদেশ সফরের কথা ছিল দক্ষিণ আফ্রিকার, কিন্তু বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশয় থাকায় নারী টি-20 বিশ্বকাপ সরে যায় আরব আমিরাতে। সংশয় ছিল দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও। তবে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুশি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে বাংলাদেশ সফর নিশ্চিত করেছে তারা। সম্প্রতি সিরিজকে সামনে রেখে মিরপুরে চট্টগ্রাম স্টেডিয়ামে পর্যবেক্ষণ করেই দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল সিরিজ শেষে 3 নভেম্বর দেশে ফিরবে প্রোটিয়ারা। তিস্তায় পানি কমার সাথে সাথে এখন ভাঙন শুরু হয়েছে। অববাহিকা শতাধিক পয়েন্টের ভাঙনে দিশেহারা হাজারো পরিবার। সংশ্লিষ্টরা বলছেন, ভাঙন এবং বন্যায় প্রতি বছর 20,000 মানুষ উদ্বাস্তু হয়। ক্ষতির পরিমাণ দাঁড়ায় লাখো কোটি টাকায় এবং অবস্থার উত্তরণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় সবাই। ঘরটা হঠাৎ করে পানি বাড়লো, তারপরে ঘরটা ভাঙে যাওয়া শুরু করছে নদীর, মানে মাল পানি কিছু আমি নিতে পারি নাই, অসল মানুষ। রংপুর কাউনিয়ার বিশ্বনাথ গ্রামের রাবেয়া বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ছিলেন অন্যের ভিটায়, সেটুকুও আগের রাতে গিলে খেয়েছে তিস্তা। শ্বশুরবাড়িতে থাকতেন নজরুল ইসলাম, তার বাড়িঘরও বিলীন। একই অবস্থা আব্দুস সালামের। তহিরুন্নেসাও গবাদি পশুসহ গৃহস্থলীর মালামাল রক্ষা করতে পারেননি। উঁচুতে 1 ইঞ্চিও জমি নেই তাদের। বাড়ি ঘর দরজা দেখেন খাড়া করে রাখছি, এখন বাড়িতে করি কোথায়, জমি জমা নাই, কিছু নাই, ভেঙে ভাও নাই। মানুষ থাকতে ঘরে মাটি যাওয়া শেষ। আগের মুরগি আসিল 20টা, তাক সেই মুরগিগুলো নিয়ে নিছে। রোববার ওপরে থাকলেও বিপদ সীমার নিচে এখন তিস্তার পানি। তবে পানি নেমে যাওয়ার সাথে সাথে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা সহ তিস্তা অববাহিকার শতাধিক পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। আমার বয়সে 20টা বাড়ি ভাঙলাম, এইভাবে আর কি থাকি। টাকা পয়সা কই পাবো বলে অন্য জায়গায় জমিন কিনে হয়তো বাস্তবিটা করবে, এরকম তো টাকা পয়সা সবার ঘরে সবসময় থাকে না। অবস্থার উত্তরণে ভুক্তভোগী, জনপ্রতিনিধি এবং নদী আন্দোলনে যুক্তদের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। এই নদী খননটা হতো, এই মহাপরিকল্পনাটা যদি বাস্তবায়ন হতো, তাহলে আমাদের যতই ভারত থেকে পানি আসুক না কেন, তখন আমাদের একমুখী হয়ে এই রাস্তাটা পানিগুলো প্রবাহিত হতো। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি না হলে অববাহিকায় পরিস্থিতি দ্রুতই উন্নতি হবে। আজকেই যদি নদী খননের কাজটা আমাদের করে দিত, তাহলে আমরা এতে শান্তি, আমার কোনো আপত্তি নেই। আসগর আলী চাচার এই নদী খননের দাবিটি হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে 174 বর্গ কিলোমিটার আবাদি জমি উদ্ধার হবে, নদীতে নৌকা চলবে, জলাধার হবে, পাশাপাশি গড়ে উঠবে তিস্তার 2 পারে স্যাটেলাইট শহর। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, গনাই, রংপুর। অন্তর্বর্তী সরকারকে দ্রুততার সাথে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ উদ্ধার কার্যক্রম পরিচালনা সহ নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান তারেক রহমান। বিবৃতিতে বন্যা উপদ্রুত ও আশপাশের জেলাগুলোর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি বন্যার্তদের সহযোগিতায় সক্রিয়ভাবে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি। ছাত্র জনতার গণবিপ্লবের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, সেটিকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে জাতীয়তাবাদী ওলামা দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে কথা তিনি বলেছেন।
দলের এই সিনিয়র নেতা বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, বিএনপি এটাই চায়। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের 6টি কমিশন গঠন করেছে, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশা করেন সালাহ উদ্দিন আহমেদ। বিএনপিও এই সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে বলে জানান তিনি। বাংলাদেশের মানুষ কোনো রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না। আমরা জানি যে আভ্যন্তরীণ এবং বহিঃশত্রুর বিভিন্ন রকমের ষড়যন্ত্র বাংলাদেশে চলমান আছে এবং তাদের ফেসিবাদের দোসররা এখনো সব জায়গায় প্রতিষ্ঠিত আছে। আমরা সকল ধর্মের মানুষ, সকল শ্রেণীর মানুষ এবং সকল পর্যায়ের মানুষ আমরা ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে একটি অগ্রগতির দিকে নিয়ে যাব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ না করলেও নির্বাচন হতো না, কথাটি ঠিক না। জাতীয় পার্টিকে ভেঙে আরেকটি বি টিম আগেই তৈরি রেখেছিল তৎকালীন হাসিনা সরকার। বনানীতে আলোচনা সভায় এমনটি বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। একই সাথে এক দলীয়করণ থেকে আরেক দলীয়করণের দিকে দেশ যাচ্ছে কিনা সেই শঙ্কা প্রকাশ করেন তিনি। জাতীয় পার্টি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না এমন সিদ্ধান্তের কথা জানাতে 2023 সালের 27 নভেম্বর সংবাদ সম্মেলন ডাকেন দলের চেয়ারম্যান জি এম কাদের, কিন্তু পরে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব। ঘোষণা দেন নির্বাচনে যাওয়ার। ঢাকায় এক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। কেন এই সিদ্ধান্ত পরিবর্তন? যুব সংহতির আলোচনা সভায় তার সাফাই দিলেন চেয়ারম্যান। আমি বললাম আমি কোনো কিছু মানি না, আমি মনে করি নির্বাচন হবে না, নির্বাচন আমাকে যে কোনোভাবে বর্জন করতে হবে। আমি বেরিয়ে এসে যখন প্রেসের দিকে যাব তখন দেখলাম যে আমার সামনে সমস্ত ব্যারিকেড এবং আমার সামনে শুধু না সারা অফিসে দিয়ে ব্যারিকেড, চারপাশে গলিতে ব্যারিকেড, শত শত পুলিশ এবং বিভিন্ন বাহিনী, আমরা তাকে চিনিও না, তারা এসে রাস্তা কেউ ঢুকতে পারবে না, বেরোতে পারবে না, সব কিছু দরজা জানলা বন্ধ করে দেওয়া হলো। তাহলে নির্বাচনে আমাদেরকে না হলো কি গায়ের জোরে। সাংবাদিকরা জানে না, আর্মির লোকরা জানে না, যারা করেছে তারা জানে না, কেউ কি প্রতিবাদ করেছে? জি এম কাদের দাবি করেন ভোটে না গেলেও আওয়ামী লীগকে পাতানো নির্বাচন থেকে দূরে রাখা যেত না। একই সাথে আওয়ামী সরকারকে টিকিয়ে রাখতে বিএনপি সহ অপরাপর দলগুলোকেও দায়ী করেন তিনি, কারণ তারা 2018 নির্বাচন করেছিল। আমরা না করতাম হয়তো আরেকটা গ্রুপ দিয়ে করানো হতো জাতীয় পার্টিকে, কিন্তু আমাদের জাতীয় পার্টি নাম যেত কিন্তু জাতীয় পার্টি যেত না, জাতীয় পার্টির দেহ প্রাণ যেত না, জাতীয় পার্টির নামটা ব্যবহৃত হতো। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু থেকেই এর প্রতি জাতীয় পার্টির সমর্থন ছিল দাবি করে সংস্কার উদ্যোগকে সাধুবাদ জানান জি এম কাদের। বলেন বিচার বিভাগ, প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান এখনও দলীয়করণ মুক্ত হয়নি। নির্বাচনের আগে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান সরকারের প্রতি। বিচার বিভাগ সম্পূর্ণভাবে দলীয়করণ মুক্ত হতে পেরেছে? পেরেছে একটা দিকে, মানে এক দলে চলে গেলে আরেক দল, এক দলীয়করণ থেকে আরেক দলীয়করণে আমরা ট্রান্সফার হয়েছি কিনা এটার বিষয়ে সংশয় হয়। আগে আপনি লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো দেন, সেখানে দলীয়করণের প্রভাব কতটুকু হয় এটা দেখার পরেই আমরা সিদ্ধান্ত নিব যে সামনের দিকে আমরা নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা। নতুন কোনো স্বৈরাচারের উত্থান যেন না হয় তাই প্রধানমন্ত্রীর একক ক্ষমতার পরিবর্তন এবং সংবিধানের ৫ম সংশোধনী বাতিলের পরামর্শ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। যখনই আমরা জনগণের জন্য মাঠে নামতে চাই তখনই ঘাবলা দিয়েছি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। কমিশন না থাকলেও ইসি সচিবালয়ে কোনো কাজ পেন্ডিং নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম। বিকেলে আগারগাঁয় নির্বাচন ভবনে ভার্চুয়ালি বরিশাল অঞ্চলের জাতীয় পরিচয়পত্র সংশোধন, নতুন ভোটার নিবন্ধন, ভোটার স্থানান্তর বিষয়ক সভায় কথা তিনি জানিয়েছেন। বলেছেন নির্বাচন কমিশন সেবা সহজীকরণ, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত এনআইডি সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেবা প্রার্থীদের কোনো ধরনের হয়রানি করা যাবে না। প্রবাসীদের স্পেশাল প্রায়োরিটি দিয়ে ইসি সচিবালয় কাজ করছে। প্রবাসীদের ভোটার করার কার্যক্রম 7 দেশে চলমান আছে। যেসব দেশে বাংলাদেশি বেশি সেগুলোতে আগে এই কার্যক্রম করা হবে। এছাড়া দ্বৈত ভোটার হবার ক্ষেত্রে অনেকেই পায়ের আঙুলের ছাপ দেয়। এ ধরনের দুর্নীতি অনিয়ম মানা যাবে না বলেও জানান ইসি সচিব। বলেছেন রোহিঙ্গাদের ভোটার করার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সেবা কেন্দ্র যেগুলো, এটা জনগণের সেবার যাতে একটা কেন্দ্র হয়, কোনো ধরনের দুর্নীতি অনিয়ম বা আমাদের যারা সেবা নিতে আসেন তাদের সাথে কোনো ধরনের ব্যবহারের ক্ষেত্রে বা তাদের যদি কোনো ধরনের আপনার ব্যত্যয় হয়, আইনের বাইরে হয়, অবশ্যই আপনি আইনের ভেতরে কাজ করবেন।
300 কোটি ডলারের নতুন ঋণ প্রস্তাবে ইতিবাচক সম্মতি দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বিকেলে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিনের সাথে সচিবালয়ে সাক্ষাৎ করে ঋণদাতা এই সংস্থার প্রতিনিধি দল বৈঠক শেষে বের হয়ে যাবার সময় উপদেষ্টা ইতিবাচক এই মনোভাবের কথাই জানিয়েছেন। IMF এর সাথে 470 কোটি ডলারের ঋণ কার্যক্রম চলমান রয়েছে এবং এরই মধ্যে 3 কিস্তির অর্থ ছাড় করেছে এই সংস্থা। পরিবর্তিত এই সময়ে সংস্কারের উদ্যোগ এগিয়ে নিতে আরও 300 কোটি ডলারের ঋণ চাহিদা দেয় সরকার, আর সেই ঋণ দেবার প্রেক্ষাপট যাচাই করতেই ঢাকায় আসে প্রতিনিধি দল। সফরে আশুলিয়ায় বিক্ষোভের জের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন, 4 জন গুলিবিদ্ধ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। দুপুরে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের ঝিরাবো এলাকায় এই ঘটনা। এদিকে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন চলছে, তবে আশুলিয়ার 18টি কারখানা আজও বন্ধ রয়েছে। বেতন ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আশুলিয়ায় মণ্ডল গ্রুপের পোশাক কারখানায় মালিকপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসেন শ্রমিক প্রতিনিধিরা। সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন। এ সময় আশেপাশের অন্য কারখানার শ্রমিকরাও সেখানে জড়ো হতে থাকেন। অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীও। প্রত্যক্ষদর্শীরা জানায় এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। আহত কয়েকজনকে নেওয়া হয় হাসপাতালে। কাউসার হোসাইন নামে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওনার তলপেটের বাম সাইডে গুলি লেগেছে, ওনার আমরা মৃত অবস্থায় পেয়েছি। আর বাকি দুটো যে পেশেন্ট নয়ন এবং রাসেল, নয়ন যে পেশেন্ট ওনার বুকের ডান সাইডে গুলি লেগে বের হয়ে গিয়েছে, আর রাসেল যে পেশেন্টটা ওনার বুকের মাঝখানে গুলি লেগে একটা পিছন দিয়ে বের হয়ে গেছে এবং পেটে একটা গুলি লেগে পিছন দিয়ে বের হয়ে গেছে। এছাড়া বকেয়া বেতনের দাবিতে বাইপাইল এলাকায় 2টি কারখানার শ্রমিকরা নবীনগর চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ করেন। শিল্প পুলিশ জানিয়েছে আশুলিয়ার বেশিরভাগ কারখানাতেই উৎপাদন চলছে, তবে বন্ধ রয়েছে 18টি কারখানা। 22 সাল থেকে 4 মাসের বেতন বাকি আছে। সেই বেতনগুলো না দিয়ে মালিক পক্ষ কি করেছে, এই টাকাগুলো সব অস্ট্রেলিয়া পাচার করেছে। আজকে ওরা টাকা না দিয়া ওরা একটা নোটিশ জারি করছে, আরো 3 বার সময় চাচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে এসে রাস্তা অবরোধ করছি। এদিকে গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোই পুরোদমে উৎপাদন চলছে। গতকাল বন্ধ থাকা 5টি কারখানা খুলেছে, তবে এখনও উৎপাদন বন্ধ আছে 4টি কারখানায়। জাহিদ হাসান, যমুনা নিউজ। কারখানা বন্ধ, তাই গ্রামের বাড়িতে ফিরেছেন আশুলিয়ার পোশাক শ্রমিক আশা। এদিকে তার ছবি দিয়ে নিখোঁজের ব্যানার তৈরি করে বিক্ষোভে ফেটে পড়েন তারই সহকর্মীরা। ঘণ্টার পর ঘণ্টা সড়ক অবরোধ করে। পরে পুলিশের তৎপরতায় মূল ঘটনা বেরিয়ে আসে। গেল শনিবারের চিত্র এটি। আশুলিয়ার মন্ডল নেটওয়ার্ক এর 2 শ্রমিক নিখোঁজের এমন ব্যানার নিয়ে সহকর্মীদের বিক্ষোভ। সন্ধান চান প্রশাসনের কাছে। ততক্ষণে বিক্ষুব্ধরা আব্দুল্লাহপুর বাইপাইল সড়ক অবরোধ করে রাখে ঘন্টার পর ঘন্টা। আমাদের 2টা ভাই নিখোঁজ, আমাদের 2 ভাই বোনের বিল্ডিং মালিক রাখছে, অর্থাৎ আমাদের ভাইদের ফেরত দিতে হবে। এই পরিস্থিতিতে নিখোঁজদের সন্ধানে নামে আশুলিয়া থানা পুলিশ। রোববারই পেয়ে যান নিখোঁজ আশাকে। আশার দাবি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় গিয়েছিলেন গ্রামের বাড়িতে। ভিডিওতে দেখলাম যে আপনি নিখোঁজ। এটা কি আপা? আমি বাসায় আছি, কালকে বাড়ি গেছিলাম, বাড়ি থেকে বাসায় আসছি। শ্রমিক নেতারা জানান এমন পরিস্থিতিতে আরো সতর্ক হতে হবে শ্রমিকদের। উস্কানিতে পা না দিয়ে সত্যতা যাচাই করেই কর্মসূচিতে অংশ নিতে হবে। কারণ শিল্প যদি রক্ষা না হয় তাহলে শ্রমিক কর্মহীন হয়ে যাবে। যার কারণে অনুরোধ জানাবো, কোনো ধরনের গুজবে কান না দিয়ে আপনাদের কাজে আপনাদের যে দাবি সেই দাবি শান্তিপূর্ণভাবে উত্থাপন করুন। প্রশাসন বলছেন গুজবে কান্না দিয়ে ঘটনার সত্যতা জানতে পুলিশের সহায়তা নিতে হবে। আশাকে তার বাসা থেকে উদ্ধার করে মিছিলের সামনে নিয়ে উপস্থিত করে এবং বলে যে সে নিখোঁজ হয়নি। এবং তার রুবেল নামে আরেকটি ছেলে, সে গত রাত্রেই তার বাড়ি সিলেটে চলে গেছে। তাই শিল্প অঞ্চলের শ্রমিক ভাইদের কাছে বিশেষভাবে অনুরোধ, গুজবের কোনো সংবাদ প্রাপ্তি হলে সাথে সাথে থানা পুলিশকে অবহিত করার জন্য। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।
কারখানা নিরাপত্তা নিয়ে অসন্তুষ্ট পোশাক খাতের উদ্যোক্তারা অভিযোগ করেছেন নিখোঁজের গুজব রটিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে, সময় মতো আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও মিলছে না। বিজিএমইএ আয়োজিত সভায় এমন মন্তব্য করেছেন উদ্যোক্তারা। সভায় শ্রমিকদের মতো মালিকরাও নিরাপদ কর্মপরিবেশের দাবি তুলেছেন। জানিয়েছেন শ্রমিকদের 18 দফা দাবির অধিকাংশই মেনে নেওয়া হয়েছে। বলেছেন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, এ বিষয়ে কঠোর অবস্থান নিতে হবে। তদন্ত করে নৈরাজ্য সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিজিএমইএর সদস্যরা। বলেছেন সহিংসতা বিভিন্ন কারখানায় ছড়িয়ে পড়ছে, আক্রান্ত হচ্ছে ভালো প্রতিষ্ঠানও। বক্তারা বলেন ক্রেতা প্রতিষ্ঠান আর কোনো অজুহাত শুনতে চায় না। ওই অমুক টার্গেট দিতে পারবে না, অমুক আই কাজ করতে পারবে না, এই ধরনের ছোট এটা বায়না হয়ে গেছে। এটাকে আমরা আসলে দাবি বলবো। তো এখন একটা রিলেশনশিপের যে ল্যাক অফ হ্যাভিং গুড গভর্নেন্স ওভার ইন, এখানে অ্যাটেনশন দিতে হবে। যে মালিকগুলো যে সিকিউরিটি চাচ্ছেন এটা একটা রাইট। আমরা মনে করি যে এই রাইট যদি তারা না পায়, তারা যে ড্যামেজটা তাদের হচ্ছে এতে করে তারা সিক হয়ে যাবে। দেশের 2 জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তফা নামের এক বৃদ্ধ। পরে রাত 9টার দিকে নাসিমা খাতুন নামের আরও একজন মারা যান। গ্রামের বাড়ি গফরগাঁও উপজেলার। চিকিৎসকরা জানায় ডেঙ্গু উপসর্গ নিয়ে মোস্তফা হাসপাতালে ভর্তি হন 13 সেপ্টেম্বর, নাসিমা ভর্তি হন 27 সেপ্টেম্বর। রাজধানী ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হন। বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মোট ভর্তি আছে 32 জন ডেঙ্গু রোগী। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়েছে। প্রতিদিনই গড়ে 10 থেকে 15 জন রোগী ভর্তি হচ্ছে। তো আমরা ডেঙ্গু ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী পেশেন্টদেরকে চিকিৎসা দিচ্ছি। সাম্প্রতিক বন্যায় 11টি জেলার ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারকে পুনর্বাসনে 30টি সহযোগী এনজিও সংস্থার মাধ্যমে সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন। বিকেলে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি ভবনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল আহসান সহযোগিতার চেক প্রদান করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের পুনর্বাসনে 1 কোটি 20 লাখ টাকা এবং অন্যান্য অনুদানে 23 লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেছেন, এই বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো। ছাত্র জনতা সহ সাধারণ মানুষের জমানো টাকা দিয়েই বন্যা পরিস্থিতিতে এগিয়ে এসেছে সবাই। তাদের পাশাপাশি নিজেদের সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি। বাঁধ ভেঙে যাচ্ছে, নদীর গভীরতা কমে যাচ্ছে, পলি পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে, অনেক নদীর অস্তিত্ব নেই। আমরা যদি অনেক উন্নয়ন হয়েছে আমাদের দেশের, এখন বোঝা যাচ্ছে যে সাস্টেইনেবল যদি ডেভেলপমেন্ট না করা যায়, আমাদের এখন মনে হয় এই দিকে মনোযোগ বেশি দেওয়া দরকার। লেবাননে হামলার পরিধি বাড়িয়েছে ইসরায়েল। বৈরুত সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলে বিমান হামলায় 24 ঘন্টায় আরও 105 জনের প্রাণ গেছে। সোমবার বৈরুতের কোলা জেলায় আবাসিক এলাকাগুলোতে ভয়াবহ বোমা হামলা হয়। জনবহুল অঞ্চলটিতে হামলার ফলে ধ্বংস হয় আবাসিক ভবন সহ অন্যান্য স্থাপনা। হামলা চালানো হয়েছে পূর্বাঞ্চলীয় বেইগা ভ্যালিতেও, সেখানেও 9 জন প্রাণ হারান। বোমা হামলায় অন্তত 33 জনের মৃত্যু হয় হারমেল শহরে। বিগত কয়েকদিন বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালালেও এবার রাজধানীর আরও ভেতরে আক্রমণ করল ইসরায়েল। সংঘাত বাড়ার শঙ্কায় আছেন সাধারণ লেবানিজরা। সাকিবের সংবর্ধনা ইস্যুতে ধোঁয়াশায় ভারতীয় ক্রিকেট বোর্ড। আনুষ্ঠানিকভাবে বিসিসিআইকে কেউ কিছু জানায়নি, আর তামিম ইকবাল জানিয়েছেন দেশে গিয়েই সাকিব অবসর নেবে, তাই সাকিবকে সংবর্ধনা দিচ্ছে না ভারতীয় বোর্ড, এমনটি নিশ্চিত করেছেন সহসভাপতি রাজীব শুক্লা। কানপুর টেস্টের চতুর্থ দিন হঠাৎ প্রেস বক্সে হাজির ভারতীয় ক্রিকেট বোর্ড সহসভাপতি রাজীব শুক্লা। দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের সাথে সৌহার্দ্য বিনিময় করার পর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতেই সুযোগ দেওয়া হয় বাংলাদেশি গণমাধ্যমকে। রাজীব শুক্লার কাছে প্রথম প্রশ্ন, সাকিব আল হাসানকে কি বিদায়ী সংবর্ধনা দেবে বিসিসিআই? আমাদের কেউ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানায়নি, জানালে অবশ্যই ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেওয়া হতো। আমি জানতাম বাংলাদেশে গিয়ে ঘরের মাঠে টেস্ট খেলে অবসর নিবে সে। তামিমও গতকাল আমাকে একই কথা বলেছে। এখন শুনছি অন্য কথা। আনুষ্ঠানিকভাবে না জানলে উদ্যোগ নেওয়া সম্ভব হবে না।
কানপুর টেস্ট চলমান, কিন্তু তৃতীয় দিন কোনো বৃষ্টি না হবার পরও খেলা হয়নি এক বলও। মাঠের এমন বেহাল দশায় হতাশ ভারতীয় সমর্থক ও সংবাদকর্মীরা। কেন এই সময়ে এই মাঠে খেলা দেয়া হলো প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে। সমালোচনা হজম করা আমাদের অভ্যাস হয়ে গেছে। কিছুদিন আগে শুনতে হয়েছে কেন কানপুরে ম্যাচ কম দেয়া হচ্ছে, এখন বলছেন কেন এখানে ম্যাচ দিলাম। অতীতে কখনোই কানপুরে বৃষ্টির কারণে ম্যাচ পণ্ড হয়নি। এটা অনেক পুরনো স্টেডিয়াম, এখানকার ড্রেনেজ ব্যবস্থাও পুরনো, সেটা মানতে হবে। বিসিসিআই এর সহসভাপতি হবার পাশাপাশি আইপিএল এর চেয়ারম্যানের দায়িত্বে আছেন রাজীব শুক্লা। ভবিষ্যতে আইপিএল এ আরও বেশি বাংলাদেশি ক্রিকেটার দেখতে চান এই সংগঠক। সারা বিশ্বের লিগে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা ইনভেস্ট করলেও কেন বিপিএল এ নেই, এই প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। কোন ফ্র্যাঞ্চাইজি কোথায় বিনিয়োগ করবে এটা তাদের ব্যাপার, তারা ব্যবসায়ী। আমরা কাউকে অনুপ্রাণিত করি না, উল্টো আমি তাদের বলছি আইপিএল এ আরো বেশি মনোযোগী হতে। তবে বিসিবি চাইলে তাদের প্রস্তাব দিতে পারে, তখন নিশ্চয়ই তারা বিবেচনা করবে। ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসর। এবার কি পাকিস্তানে যাবে ভারত? Policy of BCCI, and our policy is that for international tours we always seek the permission of the government. হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কানপুর, ভারত। এই ছিল সব খবরের সব আপডেটে সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।